সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় দুর্নীতির অর্থ। অর্থের আবার দুইটা অর্থ হয়। অর্থ মানে টাকা, মিন্স মানি। অর্থ মানে অর্থ। এইসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ মমতাজ হোসেন। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট এম এ আজিজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা দুজন? ভালো আছি। সাবজেক্টের কথা প্রথমে বলেছি, দুর্নীতির অর্থ। অর্থের দুইটা অর্থ, অর্থ অনর্থের মূল। অর্থ ছাড়া কোনো কিছুই চলে না, সব কিছুরই অর্থ আছে। এই অর্থ অনর্থ সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে এই সময়ে আলোচিত বিষয় দুর্নীতি। দুর্নীতির অর্থ মানে দুর্নীতি মানে কি, এটাও যেমন জানতে চাই। দুর্নীতির অর্থ, দুর্নীতির টাকা, এটা কোত্থেকে আসে, কোথায় যায়, ফাইনালি কি হয়? দুর্নীতির ডেফিনেশন কিন্তু শুধু টাকা মারলে দুর্নীতি হয় না, অনিয়মটাও দুর্নীতির মধ্যে পড়ে। সুতরাং যদি অর্থটা ধরি, তাহলে দুর্নীতিটা হচ্ছে অনর্থ। অর্থ হতে পারে অনর্থ, আর যেটা দুর্নীতি করে টাকা অর্জন করে না সেটা হলো অর্থ। এখন আমাদের দেশে দেখেন, পার্লামেন্টে প্রত্যেকবারই রাখে যে কালো টাকা সাদা করা, 15% ট্যাক্স দিলে কখনো 10%। একটু কথা বলে নিই, আমরা যখন কথা বলছি আজ 30 জুন, আজই জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে। সেখানেও কালো টাকা সাদা করার কথা বলা হয়েছে, অপ্রদর্শিত আয় বলে। হ্যাঁ, তো এখন এটার ভিতরে আপনি দেখেন সবসময় প্রায়ই এটা রাখা হয়, কিন্তু কেউ টাকা তো সাদা করে না। অল্প সংখ্যক সাদা করেছে আমাদের কিছু রাষ্ট্রনায়কদের বা সিনিয়র পলিটিশিয়ান 2-4 জন করেছে, কিন্তু ওই অর্থে যে এটা আশা করা হচ্ছে যে সরকার ফান্ড মোটা তাজা করবে, সেইভাবে কিন্তু কালো টাকা আসে না। কারণ হচ্ছে যে যারা আপনার দুর্নীতি করে টাকা পাচার করে বা টাকা আয় করে, ধরে নিতে হবে তারা কিন্তু চালাক। তারা বোঝে আমি টাকা জমা দিলেই আমাকে করবে, টাকা পেলে কোথায়। সুতরাং এই ডরে টাকা আসে না। সুতরাং বলা হয় প্রশ্ন করা যাবে না, কিন্তু সোর্স টাকার আসলো কোত্থেকে এটা তো জিজ্ঞেস করা যাবে। যতক্ষণ পর্যন্ত আমার ধারণা যে অর্থ পাচারের মানে 15% ট্যাক্স জমা দিলে, টাকা দিয়ে জমা দিলে, তাহলে তাকে কোনো আইনে ধরা যাবে না। তাহলে হয়তো নিশ্চিত হলে টাকা জমা দিতে পারে। কিন্তু এখানে কিন্তু আপনি নিজে সরকারের অবস্থান থেকে এই অন্যায় কাজটা করা যাবে না। কারণ এবারের বাজেটে কিন্তু সর্বোচ্চ ট্যাক্স রেখেছে 25%, আগে ছিল 30%। তো আপনি 25% ট্যাক্স দিবেন, আর যে টাকাটা চুরি করছে, পাচার করছে, কালো টাকা করছে, সে 15% দিয়ে যাবে। সবাই তো কালোই করবে টাকা। আমি তো তাহলে যদি আমাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তাহলে যদি এটাই হয়, তাহলে আমার টাকার ট্যাক্সই দেবো না 25%, আমি 15% দিয়ে হোয়াইট করে নেব। সুতরাং এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে হবে না। তারপরে আপনি যেটা বললেন যে প্রায় 8 কোটি টাকার, 8 লাখ কোটি টাকার বাজেট পাস হয়েছে। দেখেন, এখানে আমার কাছে লেম্যান হিসাবে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সেটা হলো পরিচালন ব্যয় আছে কিন্তু 5 লাখ কোটি টাকা। অর্থাৎ সরকারের খরচ, চাকরি বাকরি, বেতন, সরকারের খরচ মিলে এটা যদি মাইনাস করেন, তাহলে থাকে 3 লাখ কোটি টাকা। এরপরে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি আছে। এই 2.5 লক্ষ টাকা বাদ দেন, থাকে আমার হিসাবে 1 লাখ কোটি টাকা। 1 লাখ কোটি টাকার মতো খরচ সরকারের হাতে খরচ করার আছে। বাকি যা কিছু করতে হবে তার লোন নিতে হবে। তাছাড়া কিন্তু বাজেটে আসলে প্রকৃত হিসাব যদি করেন, বাজেটে 1 লাখ কোটি টাকার উপরে নাই। এমনি মোটা তাজা দেখা যাচ্ছে 8 লাখ কোটি টাকা। কারণ আপনি এই যে আমরা ধরেন যত সরকারি কর্মচারী, অফিসার, ওরা তো এমনিও খাচ্ছে, আবার বেতন ভাতা নিয়েও খাচ্ছে। এমনি খাচ্ছে মানে? এমনি খাচ্ছে মানে ওই যে আপনি দেখলেন না, দুর্নীতি দেন না, কতজনের কত বেরোতেছে, বউ বাচ্চা, গৃহিণী, তারও লাখ লাখ কোটি টাকা দেখেন না বেরোচ্ছে, ওইটাই। তো এই জন্যই বলছি যে এই যে পরিচালন ব্যয় যদি বাদ দেই এবং যদি ঘাটতি বাদ দেই,
তাহলে কিন্তু লাখ কোটি টাকার মতো বাজেট টেকে, অর্থাৎ সরকার স্বাধীনভাবে খরচ করতে পারবে। কিন্তু এর বাইরে যা কিছু করতে হবে তা কিন্তু হয় ব্যাংকের উৎস অথবা বাইরের বিদেশের অর্গানাইজেশন বা বিদেশ থেকে লোন করেই করবে। এখন ইতিমধ্যেই কিন্তু 1,55,000 টাকা মাথা পিছু লোন হয়ে গেছে, এবং এবারই 25% এই মাসের থেকে ঋণ কিন্তু শোধ বেড়ে যাচ্ছে, এবং $30 মিলিয়ন লোন শোধ করতে হবে। তো তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, বাহ্যিকভাবে যেটা দেখতে পাচ্ছি, হিসাবের অঙ্ক যদি করতে যান তাহলে কিন্তু আসলে বাজেটটা কিন্তু এতটা মোটা তাজা না, এটাই আমার বক্তব্য। দ্বিতীয় হচ্ছে, ধরেন আপনি যদি দুর্নীতির কথা যেটা বলছিলেন, দুর্নীতির কথা যদি বলেন তাহলে আমি বলবো যে দুর্নীতি কিন্তু যতই বলেন সরকারের যে পদক্ষেপগুলো এগুলোই কিন্তু দুর্নীতি উৎসাহিত করছে। যেমন আমি সিম্পলি ডিটেল আলোচনা পরের সময় পেলে করব। ধরেন আসাদুজ্জামান মিয়া, তিনি ডিএমপির কমিশনার ছিলেন, ওনার নামে দুর্নীতির অভিযোগ আসছে, উনি ছোট বেনজির। এখন সরকার কি জানতো না? একটা রিক্সাওয়ালা কিন্তু ট্যাক্স দেয়, ফাঁকি দেয় না, কারণ সে একটা রিক্সা তার অজানা সত্ত্বে ভ্যাট দিয়ে ফেলে, ট্যাক্স দিয়ে ফেলে। অর্থাৎ রিক্সাওয়ালা গরিব কিন্তু ট্যাক্স দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারতেছে না, সে কিন্তু ট্যাক্স দিচ্ছে। আপনার এই যে আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার হয়ে যে এত টাকা পয়সা কামাইলো, মালিক হলো, সরকার জানে না? গোয়েন্দা সংস্থা কোথায়? নিশ্চয়ই রিপোর্ট গেছে সরকার, তারপরেও তাকে নিয়ে প্রধানমন্ত্রী অফিসে এখনো কাজ দিয়ে রাখছে। সে কি একটা নিরাপত্তার সিও, তাকে চাকরি দিয়ে বেতন দিচ্ছে। আপনার কাছে আসবো, মমতাজ হোসেন সাহেবকে একটু না বলতে দিলেই সেখানেও আবার নীতি নাও থাকতে পারে যদি সময় না দিই। প্লিজ, দুর্নীতির অর্থ নিয়ে কথা বলছিলাম, এম এ আজিজ সাহেব অনেক বিষয়ে কথা বলছে, আপনি সেখান থেকেও শুরু করতে পারেন অথবা আপনার মতো করেও শুরু করতে পারেন। না, ওই যে বলেন অর্থ অনর্থের মূল, যেটা ভেবে বললেন, আমি বলি হ্যাঁ, অর্থ তো দরকার, মানুষের অর্থ দরকার, অর্থর দরকার তো অবশ্যই, তাই সেটা কতটুকু দরকার এটি হলো আপনাকে ঠিক করতে হবে। আমার অর্থ প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে, আমার আপদে বিপদে ওষুধ, চিকিৎসা, বিষয়, এটা বিভিন্ন, যেহেতু আমার রাষ্ট্র ব্যবস্থায় এখনও সেইভাবে আপনাকে রাষ্ট্র সব কিছুই আপনাকে, যে একটা সোসাইটি যেটাকে কানাডা বা অন্য ওয়েস্টার্ন দেশে আছে, আপনার সোশ্যাল সিকিউরিটি যেটা আছে, সেই ক্ষেত্রে আমরা সেই পর্যায়ে নাই, আমরা সেই নাই। সুতরাং আমার অর্থ আছে, তাই অর্থ সেটা একটা কী পরিমাণ আমার প্রয়োজন আছে। যখন আপনার অর্থর লোভটা হয়ে যায়, লোভ আমি শব্দটা ব্যবহার করলাম, অর্থ লোভ থেকে, হ্যাঁ, এবং লোভ থেকে কিন্তু দুর্নীতিটা শুরু হয়ে যায়। যখন আপনার মধ্যে ওই অর্থ বানানোর লোভটা এসে যায় আপনার, এই থেকে মানুষ কিন্তু আস্তে 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 দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, এবং তার লোভটা সম্বরণ করতে পারে না বিধায় তার আস্তে আস্তে একটি দুর্নীতিবাজে, আমরা যেটা দুর্নীতিবাজ বলে আজকে সমাজে বলি বা পরিচিত, সেই পর্যায়ে চলে যায়। এখন প্রশ্ন হলে এদেরকে নিয়ন্ত্রণ করা, আজকের যুগে যুগে কিন্তু এদেশে হয়েছে, অর্থ যারা সম্পদ মালিক হয়েছেন অবৈধভাবে হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণটা হলো বড় প্রশ্ন। আপনি তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন? আইনের মধ্য দিয়ে, সমাজ কাঠামোর মধ্য দিয়ে, রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে, হ্যাঁ, কীভাবে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়, সেটি হলো বড় জায়গাটা, যেখানে সরকারের দায়িত্বটা সবচেয়ে বেশি। সেটা কি আমরা করছি? বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যে এই কাঠামো, সমাজ, রাষ্ট্র আইন করছে? রাষ্ট্র আইন আছে, রাষ্ট্র সমাজ সব কিছুই আছে, রাষ্ট্র আইন আছে, সব কিছুই আছে। আইন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যত ধরনের আইন, আমার মনে হয় সব ধরনের আইন আছে। কিন্তু প্রশ্নটা হলো আমাদের, যেটা কিছুটা আজিভাই বলেছেন, আমাদের সমাজ কাঠামো এবং আজিজ সাহেব একটা কথা বলেছেন, সরকারের পদক্ষেপ দুর্নীতি উৎসাহিত করছে। না, সরকারের পদক্ষেপ এটা না, অনেক ক্ষেত্রে হয়তো সরকার যেটা আমরা বলি, সেখানে অবশ্য তাকে থামিয়ে দিয়েছিলাম, তার কথা আমাদের শোনা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, উনি বলেছেন সরকারের পদক্ষেপ না, কিছু ব্যবস্থা হয়তো আপনাকে সেই সুযোগটা করে দেয়, দুর্নীতি করার সুযোগ কতগুলো আছে, সেই সুযোগে যে উৎসটা, সেই উৎসের মুখটা আমরা বন্ধ করতে হবে, যে এই উৎসের মুখটা বন্ধ করতে হবে, এবং এইটা মানুষের কাছে একটা মেসেজ দিতে হবে, যারা দুর্নীতি করেছেন বা করছেন তারা
রেহাই পাবেন না সমাজে। আইনের আওতায় তাদেরকে একদিন আসতেই হবে। আজকে যারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, দুই একজন কথা বলা হয়, অবশ্যই অনেকেই পালিয়ে গিয়েছেন, অনেকেই বিদেশে করেছেন, এটাও সত্য। কিন্তু এইটাও সত্য যে একদিন না একদিন তাদেরকে আইনের কাছে আপনার আসতে হবে তাদেরকে, এবং একটা ন্যাচারের একটা বিচার আছে, কিন্তু সেই বিচারে একদিন না একদিন তার সম্মুখীন হতেই হবে। আপনি জানেন বঙ্গবন্ধু খুনিরা পালিয়ে গিয়েছিলেন, দেশে বিদেশে ছিলেন, মহালতেও বলেছিলেন, কিন্তু একটা পর্যায়ে তারা এসে এখানে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। তো আইন যদি থাকে, সমাজ বা রাষ্ট্র যদি সেই দিকে আইনের প্রতি যদি তার অবস্থানটা দৃঢ় অবস্থানে থাকে এবং সেই ব্যবস্থা যদি সে কার্যকর করতে চায়, তাহলে একদিন না একদিন তাদেরকে সেই আইনের মধ্যে আসতে হবে এবং এসে তাদেরকে তার সাজা ভোগ করতে হবে, এটা আমি বিশ্বাস করি। এখন আমাদের যে প্রশ্নটা হলো, আজকে সমাজে বেনজির বা এই যে এনবিআরের মতিউর, এরকম বহু সৃষ্টি হয়েছে। শুধু খালি মানে আপনি সরকারের যে কয়েকটা রাষ্ট্রের অঙ্গ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পার্লামেন্ট, এই রাষ্ট্রের এই ব্যবস্থা, আর পার্লামেন্টের কারা, যারা রাজনীতিবিদরা, পলিটিশিয়ানরা, সুতরাং এই সকল ব্যবস্থার মধ্যে যদি দুর্নীতি ঢুকে পড়েছে, যদি যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে রাজনীতিবিদ দুর্নীতি পড়েছে, আয়নায় চেহারা দেখা উচিত, হ্যাঁ আয়নায় চেহারা উচিত। তো এই সকল, তাহলে কি হলো, আজকে আইনের ব্যবস্থায় যদি দুর্নীতি ঢুকে গিয়ে থাকে, প্রতিরক্ষা যে থাকে, তারপরে সোশ্যাল মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঢুকে থাকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে সমাজ ব্যবস্থাটা কোথায় আছে? একটা ভয়ঙ্কর অবস্থা। আজকে যদি এই অবস্থাটা কন্টিনিউ করতে থাকে, তাহলে কি হবে? এই মানুষের মধ্যে একটা কি অস্থিরতা। আমি আপনার সাথে একটু যদি যুক্ত করতে চাই, দ্রব্যমূল্য বাংলাদেশে একটা বড় সমস্যা, কিন্তু মানুষ এই যে দুর্নীতি বিষয়ক যে নামগুলো বললাম, এই নাম এবং তাদের পরিবার, ছাগল বা অন্য কিছু, ফ্ল্যাট, জমি, দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন জেলায় জেলায় সাব রেজিস্ট্রার অফিসে চিঠি পাঠিয়েছে, কার কাছে কত সম্পদ আছে, কার কত জমি আছে, এগুলো জানতে চেয়েছে। এই আলোচনার মধ্যে কিন্তু মানুষের যে মৌলিক অধিকার, খাদ্যদ্রব্যর দাম, এটা মিলিয়ে যাচ্ছে। আবার ধরেন এই আলোচনার মধ্যে একটা ছোট্ট আলোচনা করে এসছে রাসেল ভাইপার নামে এক সাপ। এখন এগুলো কারা দিয়েছে বা মানুষ সাপের কামড়ে বাংলাদেশে এই পর্যন্ত কতজন মারা গেছে আমি জানি না, কিন্তু সড়ক দুর্ঘটনায় হয়তো তার চেয়ে বেশি মানুষ মারা যায়, অথবা জ্বরেও তার চেয়ে বেশি মানুষ মারা যায়। কিন্তু আমরা কিন্তু এই দুর্নীতির কথা বলতে গিয়ে বেশিরভাগ মানুষের চাহিদার কথা ভুলে গেছি মনে হয়, বা ভুলে যেতে চাচ্ছি, বা ভুলিয়ে দিতে চাচ্ছি। এমন কি না, ভুলিয়ে দিতে চাচ্ছি না, কারণ এইটা হচ্ছে কি, দ্রব্যমূল্যের বিষয়টা এটা ঠিক বেড়ে গেছে, কিন্তু সহনীয়, এক স্টেজ চলছে। কিন্তু দুর্নীতিটা আকস্মিকভাবে এত ভয়ঙ্কর আকারে আবির্ভাব প্রকাশ পেয়েছে যে একটা মানুষের যেমন মমতাজ বলল কত লাগে, বেনজিরের কত লাগে বলেন, মতিউরের কত লাগে, আসাদুজ্জামান মিয়ার কত লাগে, এই কতর মাপটা আপনি কল্পনা যা করেন, একজন ব্যক্তি সরকারি চাকরিজীবী তার চাইতে হয়তো শতগুণ বেশি। এই জন্য বিষয়টা সামনে চলে আসছে। এখন দুর্নীতি কি শুধু এই যে কয়জনের নাম আসছে এরাই? ন, আমি আগাগোড়াও বলেছি, এখনো এই টেবিলে বলেছি, আসলে সমাজটা মানসিকভাবে কলুষিত হয়ে গেছে, দুর্নীতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে। এখন মনে হয় যে যারা সুযোগ পান না তারা বোধহয় বাধ্য হয়ে সৎ আছে, আর বাকি সুযোগ পেলেই বোধহয় দুর্নীতি করে ফেলবে, এমন ভাবে চলে গেছে। আছে অল্প সৎ লোক তো কিছু আছেই, কারণ হচ্ছে সৎ লোক থাকতে দেশ চলবে না। তো একটা মহল্লার ভিতরে যদি একটা ইমানদার লোক থাকে, না থাকে, একটাও না থাকে, ওই অঞ্চল ধ্বংস হয়ে যাবে। এটা ঠিক আছে, মানলাম। কিন্তু আমাদের দেশে ধরেন, আমি যদি উদাহরণ দেই, ছাত্র জীবনে ইউনিভার্সিটির সময়ও একটি দুর্নীতিবাজ বা একটু অন্যায়কারীকে দেখলে মন থেকে ঘৃণা হতো, এখন কিন্তু হয় না। সমাজটা এইভাবে চলে গেছে। আমরা মুক্তিযুদ্ধের সময় 22 পরিবার সব লুট করে নিয়ে গেল বলতাম, এখন 9টা থেকে 10টা বিজনেস হাউস, তাদেরকে অলিগার্ক করা হয়েছে, নানাভাবে সুবিধা দিয়ে বা তারা সুবিধা নিয়ে
এমন অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, ওই 10টা হাউস এক হয়ে গেলে দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। আপনি যেটা বলছেন যে কারণ হচ্ছে দুর্নীতি উৎসাহিত হয়েছে ওই কারণে, যেমন মতিউরের কথা আসছে, মতিউর দেশে ভেঙে গেছে, তার মেয়েও চলে গেছে, তার বড় স্ত্রী যিনি আওয়ামী লীগ করেন এবং তিনি মেয়র, সে তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার নামেও তো সম্পদ আছে, তাহলে তাকে ধরা হয় না কেন? তারা যদি, আমি একটু, যারা এনবিআরে চাকরি করেন বা এনবিআরে কাজ করেন, কর বিষয়ে তারা করের ফাঁক ফোকরটা ভালো জানেন, নিশ্চয়ই তাদের যে সম্পদ আছে তার কর দিয়েই তারা এই কথা বলছেন না নাকি? না, কর দিতে হলে মানির সোর্স লাগবে। জি, আপনি ইচ্ছে করেই হবে না। আমি হঠাৎ করে 5 বস্তা টাকা এনে দিলেন, আমি কর দিয়ে হালাল করে ফেললাম, সম্ভব না। আপনার আয়ের উৎস, একটা লোক চাকরি করে, তার বেতন পায় কত, হ্যাঁ, যদি তার পরিবারের, তার ছেলে মেয়ে ব্যবসা করে থাকে, তার আয় কত, এগুলো হিসেব করতে, তাই বলে কি শত শত কোটি টাকা একজনের হতে পারে? এই কল্পনার মধ্যে বিষয়টা নেই, কল্পনার মধ্যে নেই। আমি ব্যক্তিগতভাবে কারো সম্পর্কে জানি, আমি এটা বলছি না, কিন্তু আমরা তো পেপার, পত্রিকা, মিডিয়া, এমনকি চলাফেরায় আমার কাছেই তো অন্তত 50 জনের নাম বলতে পারি যারা শত শত কোটি টাকার মালিক। এমন আবার দুর্নীতি উৎসাহিত করে, ধরেন একটা ছোট একজন পলিটিশিয়ান এমপি হয়েছে, এমপি হওয়ার পরে সে দেখা গেলে এক অঞ্চলে বিশাল বাগান বাড়ি বানায় রাখছে, বহুত টাকার, শত শত টাকার মালিক হয়েছে, তারে আবার প্রমোশন দিয়ে হুইপ বানায় দিলেন, বা তারে প্রতিমন্ত্রী বানায় দিলেন, মন্ত্রী বানায় দিলেন, তাহলে উৎসাহিত হবে না? উৎসাহিত হবে তো, যে তাহলে দুর্নীতি করলে তো সমস্যা নাই। অর্থাৎ দুর্নীতিবাজকে ঘৃণা করতে হবে, দুর্নীতিবাজ যখন আইডেন্টিফাই হবে অন্তত পক্ষে তার জন্য জবাবদিহি করতে কোন হবে। হুইপের কথা বলছেন? হ্যাঁ, কোন হুইপের কথা বলছেন? না, কারোর নাম বলা ঠিক হবে না। আমি বললাম আপনি সাংবাদিক, আপনি একান্তে জেনে নিতে পারেন, কিন্তু এটা জানে, সবাই জানে। আচ্ছা, আচ্ছা, আপনারা যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবের কথা বলছেন যে রাজনীতিবিদরাও দুর্নীতি করে, আয়নায় চেহারা দেখা উচিত। আয়নায় চেহারা দেখা উচিত। আমাদের নবীজির একটা আমি শুনছি, নবীজির মিষ্টি খাইতেন, এক গরিব লোকের ছেলে মিষ্টি খায়, চলতে পারে না, তার কাছে আসছে, জিজ্ঞেস করছে যে হুজুর আমার ছেলে তো মিষ্টি খায়, আমার তো পয়সা নেই, এই নেই সেই নেই, আপনি একটু বলে দেন যাতে না হয়। তো তখন হুজুর যেহেতু মিষ্টি খাইতেন, উনি 7 দিন পরে আসেন, 7 দিন পরে আসে, উনি আগে মিষ্টি খাওয়া বন্ধ করছে, তারপরে ছেলেকে বলছে, মেনে গেছে। তা আমাদের যারা বলে, এখন যদি আমি ওবায়দুল কাদের, তিনি নেতা, বড় পার্টির বড় নেতা, তাই না, মন্ত্রীও তিনি, ওনার ভাই মেয়র সাহেব যে কথাগুলি বলছে সেটা তো তদন্ত করে দেখুক না, আমাদের বলার দরকার নেই, ওই কথাগুলি তদন্ত করুক না। ওটা পারিবারিক বিষয় মনে হয় না, পারিবারিক বিষয় হোক আর যাই হোক, তাই হে কইছে, তাহলে তারে ধরেন, বিলিফিকেশনের জন্য তারে ধরেন। আসবো, আপনার কাছে আসবো। মমতাজ হোসেন, এই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার 4র্থ দফা সরকার এসেছে। প্রথমবার যখন সরকার এসেছিল তখন সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা ছিল, রাজনীতিবিদরা বা এমপিরা, ইভেন সরকারি কর্মকর্তাদেরকে সম্পদের হিসাব দেওয়ার কথা বলছেন। সেই সম্পদের হিসাব যদি ওই সময় দেয়া থাকতো, এখন প্রত্যেকের হিসাব ধরে বলা যেত যে এই কয় বছরে, এই 15-16 বছরে স্বাভাবিকভাবে কার কত বেড়েছে বা অস্বাভাবিকভাবে কত বেড়েছে। এটা কি এখনো শুরু করা যায় না? না, এটা আছে তো। আপনি যখন নির্বাচন করতে যাবেন, হলফনামা, তখন তো আপনার হলফনামা বলতে হবে আপনি কি কি সম্পদের মালিক আছেন। আগে কি ছিলেন নির্বাচন যারা করছেন না, যারা করছেন না তো, হ্যাঁ, এখন যারা করছেন না সেটা আপনি এখানে মানে আপনার বলা হয়েছে যে যারা নির্বাচন করেছেন, এমপি হতে চাচ্ছেন, সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা, রাষ্ট্রের যে কর্মকর্তা, তাদের ব্যাপারে, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা আছেন এবং রাষ্ট্রের আইন প্রণেতা যারা আছেন তাদের ব্যাপারে বলা হয়েছে। সাধারণ মানুষের তো এটার মধ্যে আসেনি, এবং সাধারণ মানুষের জন্য সেটা অন্য ব্যাপার আসছে। যেহেতু আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণকে আপনি নেতৃত্ব দিচ্ছেন বা তাদের পরিচালিত করছেন, সুতরাং আপনার তো অবশ্যই আপনার হলফনামাটা থাকতে হবে। আপনি যখন সংস্থা নির্বাচন করবে যাবেন, এবং আপনি সরকারি কর্মচারীদের কিন্তু ইয়ারলি তাদেরকে তাদের ইনকাম ট্যাক্স সরকারি দেয়া দেন, কিন্তু তাদেরকে সেটা দিতে হয়, তাদের সমস্ত সার্ভিসে কিন্তু এটা আছে। এখন প্রশ্নটা হলো, আপনি কিন্তু আগে বলে গিয়েছেন যে দুর্নীতি দমন কমিশন জেলা পর্যায়ে চিঠি দিচ্ছে, এটা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি যে বলেন না সর্ষে
মধ্যে যদি ভূত থাকে সরষার থাকে আপনি ভূত তাড়াবেন কী করে? তো বাংলাদেশে অবস্থাটা অনেকটা মানুষ এইভাবেই বলে থাকে। সুতরাং আমাকে সেই জায়গাটা উৎসটা আমি যেটা প্রথম বলেছি, দুর্নীতি মমতাজ ভাইয়ের সাথে আমি যোগ করি, দুর্নীতি দমন কমিশনেরও কিন্তু যে ক্লাউডেড ইমেজ এটা পরিষ্কার করতে হবে। এই যে মতিউর 4বার ক্লিন সার্টিফিকেট দিছে, 5বারের বার এখন ধরা খাচ্ছে। এটাও একটা সোশ্যাল মিডিয়ার কারণে ছাগল ফাগল দিয়ে। তা আমার বক্তব্য হলো, এই 4বার যারা ক্লিন সার্টিফিকেট দিল, ওখানে তদন্তকারী কর্মকর্তারা ছিল না, ওটার কমিশন পাস করছে না, ক্লিন সার্টিফিকেট দিছে না, ওখানে তদন্ত হোক না করে ইমেজ বিল্ড আপ করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা ভাইয়া বলছেন যে আপনাকে যখন দুর্নীতি দমন কমিশন কাছে অনেকের অনেক অভিযোগ, টেলিভিশনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে বহুজনের, রাজনীতিবিদ, বিভিন্ন আরও যারা সরকারি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার প্রতিবেদন ছাপা হয়েছে, এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে তাদের দুর্নীতি দমন কমিশন ইনভেস্টিগেশন করেছেন এবং সব কিছু করে ফাইল রেডি করেছেন। কিন্তু পরবর্তী দেখা গেল তারা সেখান থেকে তাদেরকে করে দেওয়া হয়, খালাস করে দেয়, তারা ক্লিন সার্টিফিকেট পেয়ে গেছে, যে ইজ এ ক্লিন ম্যান। সুতরাং এখন যদি আমি যে কথাটা বলছি, সুতরাং আমাদেরকে সেই জায়গাগুলো বন্ধ করতে হবে। যে দুর্নীতি কমিশনের আজকের যে অবস্থাটা, আজকে কিছুটা হলেও আমরা দেখতেছি যে বাহ্যিকভাবে যে তারা খুব অ্যাক্টিভ, তারা খুব কাজ করতেছে। কিন্তু আপনি জানেন দুর্নীতি কমিশনের একসময় চেয়ারম্যান ছিলেন, উনি বলেছিলেন দুর্নীতি কমিশন হলো একটা দন্তহীন বাঘ, দাঁত নেই, এটার কোনো ইয়ে নেই। সুতরাং এই দন্তহীন বাঘটা, এবং যারাই বাঘ সেজেছেন, বাঘ রূপে যারা আজকে আবির্ভাব হয়েছেন, তাদেরকে আপনি আগে সেই জায়গাটা ক্লিন করেন। রাষ্ট্রের সকল জায়গাটা বাঘকে দাঁত দিতে হবে, দাঁত এখন সে নিজেকে যদি সে দন্তহীন মনে করে তার ক্ষমতার যা সমস্ত আইন তার পক্ষে আছে। আপনার পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এই দুর্নীতি কমিশন বলেন, আরও যে সংস্থাগুলো আছে, রাষ্ট্রে এত সব আইন তাদের পক্ষে তাদের কাজ করে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো তারা অপপ্রয়োগ যদি করে, তাহলে আপনি কি করবেন? সেই অপপ্রয়োগের জায়গাটা বন্ধ করতে হবে। এই অপপ্রয়োগের জায়গাটা যতদিন বন্ধ করতে না পারবেন, যারা এই দায়িত্বশীল জায়গায় বসে দুর্নীতিকে আর আশ্রয় প্রশ্রয় বা না দেখার ভান করছে, যারা ব্যবস্থা গ্রহণ করছে না, আপনি তাদেরকে ধরেন, তাদের ব্যবস্থা নেন, দেখেন রাষ্ট্র ব্যবস্থা অনেক পরিবর্তন। দর্শক থাকুন আমাদের সাথে চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। সেই জায়গাগুলো আপনি আসেন, আপনি দৃষ্টান্তমূলকভাবে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আপনার জনগণ শুধু সেটাই চায়। মাননীয় প্রধানমন্ত্রী এত কষ্ট করে, আমরা সবাই বলি, আজকে বাংলাদেশে যে জায়গাটায় নিয়ে এসছেন, এই যে অর্জন, এই অর্জনটা সব নষ্ট হয়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, জনপ্রিয়তা সব কিছু নষ্ট করে দিচ্ছে এই কতিপয় ব্যক্তি, সে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, পুলিশ হোক, পলিটিশিয়ান হোক, দলের নেতা হোক, নেতাল কর্মী হোক, যারাই হোক না কেন, আজকে এদের কারণে যদি আজকের রাষ্ট্রের জননীতি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা হিসেবে আজকে যে ব্যবস্থাগুলো করেছেন, যে রাষ্ট্রের আজকে যে আমরা আজকে একটা রাষ্ট্র, আজকে বাংলাদেশ ছোট রাষ্ট্র হলো, কিন্তু পৃথিবীর মুখে কাছে কিন্তু বাংলাদেশ এখন আর ওই ছোট রাষ্ট্র, গরিব দুঃখী, বন্যা, খরা, দুর্ভিক্ষের রাষ্ট্র নয়। একসময় বিদেশে যেতাম যখন 30 বছর, 20 বছর, 25 বছর আগে, বাংলাদেশ বললে, ও ইউ আর ফ্রম এ country where is a flood, there is a flood, cyclone, this and that, yes we have collected cloth for you people, this and that. এখন সেটা শোনা যায় না। সেই জায়গাটা থেকে আমরা পেরিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী তার কর্মের কাজে এবং আন্তর্জাতিক তার যে সমস্ত তার যে আজকে ক্ষেত্রে তার ভূমিকার কারণে আজকে বাংলাদেশ সেই জায়গাটা পেরিয়ে আসছে। সব কিছু ম্লান হয়ে যাবে। এত কষ্ট, এত ত্যাগ, জনগণের এত কষ্ট করে যে এই জায়গাটা এসছে, যদি এদের কন্ট্রোল না করা হয়, নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায়, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কালকেও বলেছেন, মনে খুব সম্ভবত না পরশুদিন বলেছেন, যে যারা এই জায়গাটা, যারা এই ধরনের কার্যকলাপের মধ্যে জড়িয়ে পড়েছেন, এদেরকে একদিন তো আর জড়িয়ে পড়েন নাই, পড়েছে তো সময় লেগেছে, কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল,
যারা এইটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল আগে তাদেরকে ধরতে হবে। আমি অনুরোধ করবো না প্রধানমন্ত্রী, যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন ওদেরকে আগে তাদেরকে ধরেন। তোমরা কি দায়িত্বটা পালন করেছো? কেন রাষ্ট্রের এই অর্থ এইভাবে লুটপাট করে খাবে? কি অধিকার রয়েছে তাদের, জনগণের সাধারণ মানুষ যাদের ট্যাক্সের পয়সা দিয়ে, বঙ্গবন্ধু বলেছেন যে সাধারণ মানুষ, যেটা ভাইও বলেছেন, একটা রিক্সাওয়ালা ট্যাক্স দেয়, একটা কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তারা কিন্তু দুর্নীতি করে না, জানেও না, আইনের ফাঁকযোগ্য জান না, তার সম্পদ নাই, তার সেই এত বড় আকাঙ্ক্ষাও নাই, তার সংসার একটা ভাত, মোটা কাপড়, একটা বাসস্থান, একটা চিকিৎসা হলে তার চলে। তার অত বড় হাজার কোটি শত কোটি টাকা থাকতে হবে, বাগান বাড়ি থাকতে হবে, প্যালেস থাকতে হবে, তাকে রিসোর্ট থাকতে হবে। এইটা কিন্তু সাধারণ মানুষ স্বপ্ন দেখে না, ভাবে না। যারা ভাবে তারা দুর্নীতি করেই করে, যারা করেছে তারা দুর্নীতি দিয়ে করেছে। দুর্নীতিবাজের একটাই পরিচয় দুর্নীতিবাজ, চোরের পরিচয় চোর, ডাকাতের পরিচয় ডাকাত। সুতরাং সেই জায়গাটা আমরা আশা করি ঠিক করি, আমি আশা করি সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন এবং আমরা বিশ্বাস করি দেশবাসী তার পক্ষে থাকবে, স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে থাকবে, ওনার পক্ষে থাকবে। মমতাজ ভাই ঠিকই বলছেন যে পদক্ষেপ নেবে। এখানে পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের অবস্থান থেকে ব্যক্তি ধরে তো সমাজে দুর্নীতি মুক্ত করা যাবে না, অন্যায় অবিচার ম্যানেজ করা যাবে না। এখানে সরকারের অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা লাগবে সরকারি দলের। দুই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নজরদারি এবং জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কারণ সরকার, প্রধানমন্ত্রী 17 কোটি লোকের পিছে দৌড়াতে পারবে না, তার যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেটার জবাবদিহিতা। এখন যদি বলেন, আমি একটা উদাহরণ দিই, সংসদ যদি এক দলের মতো কথা কয়, এক সুরে কথা বলে, সেই সংসদ তো জনগণের সমস্যা তুলে ধরতে পারবে না। দুই, ধরেন বিচার বিভাগ, আমরা তো দেখেছি যে সংসদে আর কেউ না আসলে কি কথা বলবে, সেটা আবার অন্য কথা। আপনার বিচার বিভাগে আপনি দেখেন মৃত ব্যক্তির জেল দিয়ে দেয়, আবার বিশাল নিউজ ছাপা হয় একজনের বিরুদ্ধে $1 লাখ বিলিয়ন ডলার পাচার করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কয়ে দিল যে না, সরকার এটা তদন্ত করতে পারবে না, করলে দুদক করুক গা। তাহলে মেসেজগুলো কি যায়? মেসেজগুলো প্রশাসন নিয়ে তো আলোচনাই করতেছি। প্রশাসন এখন সৎ লোক আছে বটে, তবে উপরিভাগে যারা দুর্নীতি করতেছে এইটা কিন্তু মানে আলোচনার মধ্যে নেই, এমন দুর্নীতি করছে। এখন আইনটাও হওয়া দরকার যে দুর্নীতিবাজদের এখন অনেক দেশে আছে, দুর্নীতি কঠোর আইন করতে হবে, ফাঁসির ব্যবস্থা করতে হবে, নাহলে এই দেশকে ট্র্যাকে ফিরিয়ে আনা যাবে না। সুতরাং রাজনৈতিক সদিচ্ছা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাটা চেঞ্জ করা। এবং আমরা তো সমাজতান্ত্রিক দেশ না যে প্রত্যেকটা সমাজতান্ত্রিক দেশে কিন্তু কালচারাল বিপ্লব হয়, মানসিকতা পরিবর্তন, সেটা তো পারবো না, আমাদের দরকার। কিন্তু আমাদের দেশে সেটা যেহেতু হবে না, সুতরাং আমরা গণতন্ত্র চর্চা করি। প্রত্যেকটা দলের ভিতরে গণতন্ত্র নাই, একটা দলে গণতন্ত্র নাই। গণতান্ত্রিক চর্চা করা এবং রাজনীতিবিদদেরকে আগের, যেহেতু তারা দেশ চালাবে, তারা আসলে পরিশুদ্ধ হতে হবে, আগে তাদের অনিষ্ট হতে হবে। ধরেন উদাহরণস্বরূপ বলি, সরকার মিনিস্ট্রি যদি মন্ত্রীর থেকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত এবং মিনিস্ট্রির অধীনে সবগুলো দপ্তর এবং অধিদপ্তরের যদি আপনার এমডি বা চেয়ারম্যান আর ডাইরেক্টর যদি অনেস্ট থাকে, সেখানে দুর্নীতি হওয়ার সুযোগ কোথায়? সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘিরে কিন্তু দুর্নীতির উৎপত্তি হয়। সব কিছু দেখেন, ব্যবসা বাণিজ্য যেখানেই বলেন, দুর্নীতি উৎপত্তি হয় সরকারি। ধরেন উদাহরণ দিই, যেমন আমরা জানি যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ে টাকা পাচার হয়। ওখানে একটা কাস্টমসের 4-5 জনের একটা ডেস্ক, ওই ইভ্যালুয়েশন জন্য একটা ডেস্ক থাকে। এই 5টা লোক কাস্টমসের সৎ পাওয়া যায় না। হ্যাঁ, ওইখানে আপনি যদি ওইটা যদি স্ট্রিক্টলি হ্যান্ডেল করেন, তাহলে তো সততা অনেক কমে আসে। আপনি যদি কন যে দুর্নীতি কমাবো, এই যে হুন্ডি করে টাকা পাচার হয়, প্রধানত একটা হুন্ডিবাজ ধরা পড়ছে আজ পর্যন্ত বলতে পারবেন? একটি হুন্ডিবাজ পারে নাই। ক্যাসিনো ক্র্যাকডাউন হয়েছে দুর্নীতির কথা বলে, সেই ক্যাসিনোতে তো আমাদের সাংবাদিকও 2-1 আছে, সবাই তো পয়সা নিছে। হ্যাঁ, সেই ক্যাসিনোর সম্রাট, আরও জিকে শামীম, এই টাইপের নিচের কিছু লোক জেল টেল খাটতেছে, অ্যারেস্ট হয়েছে। উপরে যারা নিচে সব খালাস, তাদের আওতায় আনতে পারেন নাই। বদি একটা ইয়াবার বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু হয়েছিল, বদি খুব সমালোচিত হওয়ার ফলে বদির ওয়াইফকে নমিনেশন দিল। হ্যাঁ, এই জন্যই বলছি যে দুর্নীতি যেখানেই থাকবে, মতিউরের
দুর্নীতি করছে তার ওয়াইফের কাছে হিসাব চান, ওয়াইফ ঘুরে বেড়ায় কী করে, আমলিক করে দেখে, তাহলে তো হবে না। এই জন্য বলছি পলিটিক্যাল লাগবে, কমিটমেন্ট লাগবে, তাছাড়া কিন্তু সম্ভব না। পুরো রাষ্ট্র ব্যবস্থাকে এখন সাজাইতে হবে। এমন জায়গায় চলে গেছে দুর্নীতি সর্বগ্রাসী, এইটা কিন্তু 2-4 জন ধরে এটা হবে না। এটা সিস্টেম, অর্থাৎ উৎসমক দুর্নীতি করতে পারে এমন ব্যবস্থাকে কিন্তু বন্ধ করতে হবে। এই ব্যবস্থা বন্ধ করতে হলেই সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনাকে জবাবদিহির আওতায় আনতে হবে, তাছাড়া সম্ভব না। আমরা সেই প্রত্যাশায় থাকি। এম এ আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মমতাজ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।